অ্যাকচুয়ালি বোর পরমাণু মডেল অনুসারে nতম কক্ষপথের ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করে সেটা আমরা একটু লক্ষ্য করব। তো অ্যাকচুয়ালি এটা আমাদের বোর্ড পরীক্ষায় থিওরিটা তেমন বেশি আসে না, এখান থেকে ম্যাথ আসে, বাট আমরা সূত্রটা কিভাবে ফান্ডামেন্টাল করে সেটা একটু দেখবো আর কি। তো ধরো আমি ধরে নিলাম যে এইটা হচ্ছে, ধরে নিলাম এটা আমাদের কাছে একটা অ্যাটম, সেই অ্যাটমের নিউক্লিয়াস হচ্ছে এটা, এই নিউক্লিয়াস থেকে আর দূরত্বে ধরে নিলাম এই জায়গাতে আমাদের একটা ইলেকট্রন অবস্থান করতেছে, এটা ভি বেগে রোটেট করতেছে। তাহলে এখানে এর কেন্দ্র বিমুখী যে বলটা সেটা হবে হচ্ছে mv স্কয়ার ভাগ কিন্তু r। তাহলে ধরে নিলাম z সংখ্যক প্রোটন আছে এবং প্রতিটি প্রোটনের চার্জ হচ্ছে e, তাহলে মোট চার্জ হবে zt। তো এখন আমরা যদি বলি দেখো এইটা হচ্ছে একটা চার্জ, এখানে আরেকটা চার্জ আছে, তাহলে এদের মধ্যে একটা বল কাজ করবে এবং এই বলটা আমরা খুব সহজে কিন্তু কুলম্বের সূত্র অনুসারে বের করতে পারি। আর এই বলটাকে বলা হয় কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপেটাল ফোর্স, আর সেটাকে আমরা জানি যে এটা হচ্ছে F দিয়ে CP সেন্ট্রিপেটাল ফোর্স। আর এইটা সমান আমরা বলতে পারি যে 1/4πε0, তারপরে দেখো ZE * E ভাগ কিন্তু r²। এই জিনিসটা আসলে আমরা কুলম্বের সূত্রের সাহায্যে লিখতে পারি। তো এখান থেকে খেয়াল করো, আমরা জানি যে এটা কিন্তু আমরা মানে বোরের পরমাণু মডেল অনুসারে nতম কক্ষপথের ব্যাসার্ধটা ফার্স্টে আমরা সিজিএস পদ্ধতিতে দেখব, সিজিএস। তো সিজিএস পদ্ধতিতে এই যে 1/4πε0 এর মানটা 1 হয়ে যায়, তাহলে এটা বাদ দিয়ে লিখলে আমরা এখান থেকে পাবো ZE² ভাগ হচ্ছে r²। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি দেখো কেন্দ্রমুখী বল FCP সমান হচ্ছে ZE² ভাগ হচ্ছে r²। এখন এই ইলেকট্রনটা যখন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে রোটেট করবে তখন এখানে কেন্দ্র বিমুখী একটা বল কাজ করবে, আর কেন্দ্র বিমুখী বলকে আমরা জানি সেন্ট্রিফিউগাল ফোর্স বলা হয়, অর্থাৎ এটা লেখা হয় F দিয়ে CF সেন্ট্রিফিউগাল ফোর্স, আর সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে mv² ভাগ r। এখন কথা হচ্ছে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল দুইটা কিন্তু পরস্পর সমান হয়। এখন কেন সমান হয়? কারণ যদি আমাদের কেন্দ্রমুখী বলটা চেয়ে যদি কেন্দ্র বিমুখী বলটা বেশি হতো তাহলে ইলেকট্রনটা কিন্তু আমাদের কক্ষপথে রোটেট করতে পারতো না, আবার যদি কেন্দ্রমুখী বলটা বেশি হতো তাহলে ইলেকট্রনটা কিন্তু কেন্দ্রে চলে আসতো। তাহলে যেহেতু এরকম ঘটনা ঘটে না, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই FCP সমান হচ্ছে F দিয়ে CF, এটা লিখা হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে দেখো ZE² ভাগ r² mv² ভাগ হচ্ছে r। তো এখান থেকে যদি r আর কেটে দিই, আমরা একটু খেয়াল করে দেখো, তাহলে এখান থেকে আমরা পাবো v² সমান ZE² ভাগ হচ্ছে mr। তাহলে এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এবার একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে এবার আমরা বোরের পরমাণু মডেল অনুসারে জানি যে যখন একটা নির্দিষ্ট কক্ষপথ ইলেকট্রন আবর্তন করে তখন তাদের কৌণিক ভরবেগ থাকে এবং কৌণিক ভরবেগের মান হয় mvr। সেটা আমরা জানি যে mvr আর এটা সমান হয় nh ভাগ হচ্ছে 2π। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বা v সমান nh ভাগ হচ্ছে 2π, আর এখানে কিন্তু দেখো আমাদের হবে হচ্ছে mr। তাহলে এটাকে যদি আমরা এখন বর্গ করি v² সমান l² h², এখানে 4π² m² r²। এখন এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। তাহলে দেখো এটাও v², এটাও v²। তাহলে ম্যাথমেটিক্সের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি 1 নং এবং 2 নং সমীকরণ থেকে এটা সমান এটা। তাহলে লক্ষ্য করো, এখান থেকে আমরা বলতে পারি যে ZE² ভাগ mr is equal to l² h² 4π² m² r²। এখন দেখো আমরা এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে এখান থেকে আমরা পাবো ZE² l² h² নিচে থাকবে হচ্ছে আমাদের 4π² mr। তাহলে একটু লক্ষ্য করো, আমরা এখান থেকে বলতে পারি বা 4π² mr গুণন ZE² l²
এইচ স্কয়ার। তাহলে এখান থেকে আমরা একবার লিখতে পারি বা r সমান এর স্কয়ার এইচ স্কয়ার ভাগ হচ্ছে এর স্কয়ার এইচ স্কয়ার ভাগ হচ্ছে 4 পাই স্কয়ার এম জেড ই স্কয়ার। তাহলে লক্ষ্য করো এখান থেকে আমরা বলতে পারি এটাই হচ্ছে মূলত সিজিএস পদ্ধতিতে যখন একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করবে সেই কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের ফর্মুলা। যদি আমরা বলছি n তম কক্ষপথ তাহলে আমরা এখান থেকে লিখতে পারি rn, আর এই rn সমান n স্কয়ার h স্কয়ার ভাগ হচ্ছে 4 পাই স্কয়ার mz e স্কয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স ফর্মুলা। তো এই সূত্র দিয়ে আমাদের ম্যাথ করতে আসলে প্রতিপাদকটা খুবই কম আসে বোর্ড পরীক্ষা আসে না বললে চলে, কিন্তু এই সূত্র দিয়ে ম্যাথ আমাদের বোর্ড পরীক্ষাতে আসে। তো এখানে এই সূত্রের কার পরিচয়টাকে আমি একটু বলে দিচ্ছি। এখানে কার পরিচয়টা কি যদি আমরা বলি তাহলে লক্ষ্য করো এখানে n এর পরিচয় আমরা জানি n হচ্ছে কক্ষপথের সংখ্যা। যদি n যদি বলে প্রথম কক্ষপথ তাহলে n এর মান 1, যদি বলে দ্বিতীয় কক্ষপথ তাহলে এর মান 2। h কে বলা হয় প্রাক ধ্রুবক, আর এটা মান হচ্ছে সিজিএস পদ্ধতিতে 6.63 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 27 আর্গ সেকেন্ড। আর এখানে পাই এর মান আমরা জানি m টাকে বলা হয় ইলেকট্রনের ভর, যার ভর হচ্ছে m সমান 9.11 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম। z হচ্ছে অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা, e কে বলা হয় ইলেকট্রনের চার্জ। সিজিএস পদ্ধতি ইলেকট্রনের চার্জ হয় 4.8 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 10 ESU। এখানে ESU এর অর্থ হচ্ছে ইলেকট্রন স্ট্যাটিক ইউনিট এটাকে বলা হয়, যার পূর্ণরূপ। তো মোটামুটি আমরা এই জিনিসগুলো মনে রাখলে অঙ্কগুলো করতে পারি। এরপরে লক্ষ্য করো আমরা যদি n তম কক্ষপথের ব্যাসার্ধ SI পদ্ধতিতে নির্ণয় করি তাহলে সূত্রটা কেমন হয়। দেখো SI পদ্ধতিতে যদি আমরা নির্ণয় করি সেক্ষেত্রে দেখো আমরা সেন্ট্রিপেটাল যে ফোর্স অর্থাৎ কেন্দ্রমুখী বল FCP এটা সমান আমরা লিখব হচ্ছে 1/4 পাই ইপসিলন নট ZE স্কয়ার ভাগ R স্কয়ার। এখানে বিষয় হচ্ছে সিজিএস যখন বের করছিলাম তখন 1/4 পাই ইপসিলন নট এর মানটা কিন্তু আমরা 1 লিখছিলাম, কিন্তু SI কিন্তু 1 হবে না, সো এই মানটা এভাবে থেকে যাবে। আর সেন্ট্রিফিউগাল ফোর্স অর্থাৎ কেন্দ্র বিমুখী বলটা কিন্তু হবে mv স্কয়ার ভাগ হচ্ছে r। তাহলে এই দুটো যদি পরস্পর সমান হয় তাহলে আমরা এই দুটো সমান লিখে দিতে পারি, অর্থাৎ mv স্কয়ার r ইজ ইকুয়াল টু 1/4 পাই ইপসিলন নট ZE স্কয়ার ভাগ হচ্ছে r স্কয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো আমরা পাবো v স্কয়ার সমান ZE স্কয়ার 4 পাই ইপসিলন নট 4 পাই ইপসিলন নট mr। এটা কোন ধরো এটা আমরা এক নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। এখন বোরের পরমাণু মডেল অনুসারে আমরা জানি একটা ইলেকট্রন যখন নির্দিষ্ট কক্ষপথে ঘোরে তখন তার কৌণিক ভরবেগের মান হয় mvr is equal to nh ভাগ হচ্ছে 2 পাই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বা v সমান nh ভাগ হচ্ছে 2 পাই mr। এখন আমরা যদি এটাকে বর্গ করি তাহলে v স্কয়ার সমান হবে n স্কয়ার h স্কয়ার, এখানে আসবে 4 পাই স্কয়ার m স্কয়ার r স্কয়ার। এটা ইকুয়েশন নম্বর ধরো 2। এখন কথা হচ্ছে এটাও v স্কয়ার এটাও v স্কয়ার, তাহলে 1 এবং 2 নং সমীকরণ থেকে আমরা কিন্তু খুব সহজেই লিখতে পারি। এখানে একটু লক্ষ্য করো সেটা লিখতে পারি হচ্ছে যে n স্কয়ার h স্কয়ার ভাগ 4 পাই স্কয়ার m স্কয়ার r স্কয়ার সমান ZE স্কয়ার ভাগ হচ্ছে 4 পাই ইপসিলন নট mr। এটা কিন্তু আমরা লিখতে পারি। তো এখন দেখো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে r এর মান বের করতে পারি, সেটাই কিন্তু আসলে ফান্ডামেন্টাল ইকুয়েশন হবে। আর কি আমাদের আমরা যদি ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে এখান থেকে পাবো n স্কয়ার h স্কয়ার, নিচে আমাদের থাকবে পাই m r, আর এখানে আমাদের থাকবে হচ্ছে নিচে থাকবে দেখো এখানে থাকবে হচ্ছে ZE স্কয়ার আর থাকবে হচ্ছে আমাদের ইপসিলন নট।
তাহলে একটু খেয়াল করে এখন যদি আমরা ক্রস গুণফল করি তাহলে ZE² গুণ পাই MR is equal to epsilon naught L² S²। তাহলে এখন দেখো এখান থেকে যদি আমরা বলি R সমান epsilon naught L² S² ভাগ হচ্ছে ZE² পাই M। এখান থেকে আমরা তাহলে এখানে যদি এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আর কক্ষপথের ব্যাসার্ধ, কিন্তু আমরা বলছিলাম n তম কক্ষপথের ব্যাসার্ধ, আর এখানে আছে Rn। তাহলে Rn সমান আমাদের হবে ইপসিলন নট L² S² পাই M ZE²। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ম্যাথমেটিক্স ফর্মুলা। তো এখন তোমাকে যদি স্যার কখনো প্রশ্ন করে যে কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো এসআই পদ্ধতিতে, তাহলে তোমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করে ম্যাথ করতে হবে। এখানে কার পরিচয়টাকে আমি একটু বলে দিচ্ছি। এখানে এই ইপসিলন নটকে বলা হয় শূন্যস্থানের ভেদন যোগ্যতা, যার মানটা হচ্ছে ইপসিলন নটের মান হচ্ছে 8.854 গুণ 10⁻12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। আর এর পরিচয় তুমি জানো, কক্ষপথের সংখ্যা h হচ্ছে প্লান ধ্রুবক, এই ক্ষেত্রে h এর মানটা হবে 6.63 গুণ 10⁻34 জুল সেকেন্ড। আর এখানে m এর মান হবে ইলেকট্রন চার্জ, যার মান হচ্ছে 9.11 গুণ 10⁻31 কেজি, মাস অফ ইলেকট্রন ভোল্ট। আর এখানে ইটাকে বলা হয় ইলেকট্রনের চার্জ, এসআই পদ্ধতি 1.6 গুণ 10⁻19 কুলম্ব। এই জিনিসগুলো মনে রাখলে আমরা ম্যাথগুলো করতে পারবো। আর যেটা বের হবে সেটা হবে মিটার। পরমাণু মডেল